কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি 4টে 4 দিক। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের আলোচনার জন্য আহ্বান জানানো হলো। মুখ্য সচিব আজকে একটি চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের চিঠির প্রেক্ষিতে, এবং সেই চিঠিতে একদিকে যেমন তাদের কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে, তার পাশাপাশি গতকাল যে চিঠি লেখা হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সে কথা স্মরণ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে সন্ধে 6টার সময় জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলনকারী রয়েছেন সেই আন্দোলনকারী চিকিৎসকদের নবান্নে এসে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, যাতে সম্পূর্ণ যে পরিস্থিতির ফলে বহু মানুষ যে চিকিৎসার পরিষেবা পাচ্ছেন না সে কথা উল্লেখ রয়েছে এই চিঠিতে। এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে 30 জনকে নিয়ে তারা এই বৈঠক করতে চেয়েছিলেন, এবং সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 30 জন নন, 12 থেকে 15 জন এই বৈঠকে আসলে তাদের স্বাগত জানানো হবে। আমরা বিশদে জানবো এই চিঠির সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি বলা হয়েছে এই চিঠিতে? দীপ্তিমান, এই চিঠিতে ঠিক কি বলা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী চিকিৎসকদের? একেবারে দেখো, আজকে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিটা এক পাতার একটা চিঠি রয়েছে এবং মুখ্য সচিবের পক্ষ থেকে এই চিঠিটা আজকে পাঠানো হয়েছে। অঙ্কুর, জানো গতকাল যে চিঠি দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবনের প্রিন্সিপাল সেক্রেটারির পক্ষ থেকে, এবং সেখানে কিন্তু সেই চিঠিটা নিয়ে কিন্তু আপত্তি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা বলেছিলেন যে যাকে তারা সরাতে চাইছেন পদ থেকে সেই চিঠিটা দিয়েছেন, সুতরাং তারা এই চিঠিটা কিন্তু আজকে কিন্তু খোদ মুখ্য সচিব চিঠিটি লিখেছেন এবং চিঠিটা কিন্তু বেশ কয়েকটি প্যারাগ্রাফে লেখা হয়েছে এবং তোমাকে দুটো প্যারাগ্রাফে পড়ে শোনাবো। এখানে একটা ইম্পর্টেন্ট উল্লেখ করেছেন। সেখানে তিনি একটা কথা যেরকম বলেছেন যে 32 দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ফলে কিন্তু সাধারণ মানুষের যে পরিষেবা পাওয়ার কথা, সাধারণ মানুষ যাদের জন্য এই পরিষেবা, তারা কিন্তু সেই পরিষেবা পায়নি। সুতরাং সেখানে সেই পরিষেবা যেন সাধারণ মানুষ পায় সেই দিকে কিন্তু আমাদের সকলকেই নজর রাখতে হবে। It is important that the common people have lived deprived of your vital service care and the living touch over the past 32 days. অর্থাৎ এই যে ডিপ্রাইভড হচ্ছে তারা এবং আপনাদের ভাইটাল সার্ভিস থেকে সেটা কিন্তু তিনি প্রথমেই উল্লেখ করেছেন এবং তার পরের প্যারাগ্রাফে যেটা তিনি লিখেছেন সেটাও একটা ইম্পর্টেন্ট নোট ডাউন করেছেন। সেখানে কিপিং দিস অ্যাসপেক্ট ইন ভিউ, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য অর্ডার dated 9 September 2024 directed that the junior doctor must resume duties by 5 p.m. on 10th September 2024. You will no doubt appraise and agree that as a law-abiding citizen, it is everyone's bounden duty to adhere to this direction. Unfortunately, it has not been adhered to so far. অর্থাৎ দুটো বিষয় তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। সাধারণ মানুষ একদিকে যেরকম পরিষেবা পাননি, ঠিক সেরকম সুপ্রিম কোর্ট যেটা বলছিল 10 তারিখের মধ্যে আপনারা এটা থেকে সরে আসুন, সেটা আপনারা করেনি। কিন্তু সেখানে কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী এখান থেকে বসতে চেয়েছেন এবং তারপরে যে চিঠি পাঠানো হয়েছে, আজকে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে কিন্তু স্পষ্টই একটা কথা বলা হয়েছে যে 12 থেকে 15 জন তারা আসতে পারেন, তাদের যারা আসবেন তাদের নাম ঠিকানা নাম ঠাম সবকিছু যেন দিয়ে দেওয়া হয় এবং সন্ধ্যে 6টার সময় এই বৈঠক হবে বলেই নবান্নর পক্ষ থেকে মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। এই মুহূর্তে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, এর আগে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো মেলে তাদের পক্ষ থেকে একগুচ্ছ দাবি ছিল এবং সেই দাবির পাশাপাশি তারা জানিয়েছিলেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে তাদের এই আলোচনাটি, যেহেতু মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক তার স্বচ্ছতা বজায় রাখার জন্য লাইভ সম্প্রচার করে থাকেন, সরাসরি সম্প্রচার করে থাকেন, ফলে তাদের সঙ্গে এই যে মুখ্যমন্ত্রীর এই যে বৈঠক, শীর্ষ প্রশাসনিক কর্তাদের যে বৈঠক, সেই বৈঠক তারাও সরাসরি কাছে, সেক্ষেত্রে তাদের এই দাবি কতটা রক্ষিত হয়, বা যদিও নবান্নের পক্ষ থেকে যে চিঠি জুনিয়র চিকিৎসকদের কাছে গিয়েছে তাতে এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, সেক্ষেত্রে এই চিঠির প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের কি অবস্থান তা আমাদের জানতে হবে। তারা যে 30 জনকে নিয়ে বৈঠক করতে চেয়েছিলেন সেখানে নবান্নের পক্ষ থেকে 12 থেকে 15 জন
বৈঠকে উপস্থিত থাকার জন্য, সেই বিষয়টিকেই বা তারা কি আমাদের শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে অবস্থানে বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। শুভঙ্কর, যেটা তোমার কাছে জানতে চাইবো, প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে এই চিঠি দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। কলকাতা টিভি সবচেয়ে আগে সর্বসমক্ষে এনেছিল এই চিঠির বিষয়টি, রাজ্য প্রশাসনের এই আহ্বানের কথা। আজকে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে কি বলছেন? 6টার সময় তাদেরকে যে 12 থেকে 15 জন যেতে বলা হচ্ছে, তারা এই বিষয়টিকে কিভাবে দেখেন, বা তাদের যে আলোচনার বিষয়টি সরাসরি সম্প্রচারের একটা আবেদন রেখেছিল তারা প্রশাসনের কাছে, সেই সম্পর্কে সুনির্দিষ্টভাবে রাজ্য প্রশাসনের চিঠিতে কোনো উল্লেখ নেই, তাকেই বা কিভাবে দেখছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, তারা এই মুহূর্তে আলোচনা করছে, নিজেদের মধ্যে জেনারেল বডি মিটিং করছে এবং তারপর তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে তারা যাচ্ছেন কি যাবেন না। তাদের কাছে গভর্নর তরফে, বিশেষ করে মুখ্য সচিবের তরফ থেকে যে মেইল এসে পৌঁছেছে সেটি তারা পেয়েছেন এবং সেটি নিয়ে মূলত তারা আলোচনা করছে। এই মুহূর্তে যে তারা জানিয়েছিলেন যে তাদের দাবি মূলত যে তার সঙ্গে আরো বেশ কিছু সংযুক্ত দাবি, সেগুলো নিয়েই তারা সোচ্চার রয়েছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে তারা 10 জন নয়, তারা চেয়েছিলেন কমপক্ষে 30 থেকে 35 তারা আন্দোলনরত চিকিৎসক চিকিৎসকরা যাবেন কথা বলতে। এবং সেইখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র যে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে এমন নয়, সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়ে দিয়েছে সেইগুলো উল্লেখ রয়েছে সেখানে। ফলে যাবতীয় বিষয় নিয়ে তারা কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। সেখানেই তারা স্পষ্ট করবেন তাদের অবস্থান, যে আদর্শ নবান্নের ডাকে তারা সারা দিচ্ছেন কিনা, নবান্ন যেভাবে আলোচনার জন্য তাদের ডেকেছে সেখানে দাঁড়িয়ে যে আলোচনা তারা যোগ দিচ্ছেন কি না, তাদের অবস্থান তারা কিন্তু তার কিছুক্ষণের মধ্যে স্পষ্ট করবে। এই মুহূর্তে তারা তাদের জেনারেল বডি মিটিং একটি তারা করছেন, মূলত যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিলেন, এখন বলছি যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিলেন এরকম বেশ কয়েক তারা মিলে এই মুহূর্তে আলোচনা করছেন এবং তারপর তারা সেখান থেকে ফিরে এসে তারা সংবাদ মাধ্যমের সামনে এসে বৈঠক করবেন এবং তারা তাদের অবস্থান ব্যক্ত করবেন যে তারা আদতে আজকে সন্ধ্যে 6টায় যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে তারা যোগ দিচ্ছেন কিনা। যেটা শুভঙ্কর জানতে চাইবো, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের প্রাথমিক যে অবস্থান ছিল 30 জনকে নিয়ে বৈঠক করা, সেই জায়গা থেকে সেই সংখ্যাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, কারণ 30 জনের বদলে 12 থেকে 15 জনকে সেই বৈঠকে থাকার অনুমোদন দিচ্ছে শীর্ষ নবান্নের পক্ষ থেকে। ফলে সেই বিষয়টিকে কিভাবে দেখছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, সেই বিষয়টি আমি একটু আগেই বললাম যে যেখানে তারা 30 থেকে 35 জন চেয়েছে, সেখানে 12 থেকে 15 জনকে বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে যাওয়ার জন্য। এই বিষয়গুলো নিয়ে মূলত তারা এই মুহূর্তে আলোচনা করছে এবং সেখান থেকে ফিরে এসেই তারা সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করবেন যে তারা যাবেন কিনা, বা ওই 12-15 জন শুধু বলা হয়েছে সেই সংখ্যাটা তারা মেনটেন করবে কিনা, বা তার থেকে বাড়তি দাবি তাদের রয়েছে কিনা, সংখ্যা বাড়ানো ফার্দার তারা কোনো মেল নবান্নে করবেন কিনা, এই যাবতীয় বিষয়টা তারা সংবাদ মাধ্যমের সঙ্গে স্পষ্ট করবেন তাদের অবস্থান আর কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এখন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং তাদের সেই বৈঠকের পরেই তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন। আজকে এর আগে তারা স্বাস্থ্য ভবনে প্রায় 22 ঘন্টা একটানা অবস্থান বিক্ষোভের পর তারা একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সাংবাদিক বৈঠকে তাদের কি বক্তব্য ছিল আমরা শোনাবো। 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেইটা আমরা পড়ছি। To the Chief Minister, State of West Bengal, respected man, from the press meet by Deputy Health Minister of the state, we came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. Number 1, justice for Abhaya. This is not a matter concerning the state government, but we want the concerned authorities, CBI, Supreme Court, to expedite the investigation process and punish the culprits without any delay. Number 2, suspension of Shundip Ghosh with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present
on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authorities. Removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata. Disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facilities by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person. ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ। উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা। পথ দুর্ঘটনায় আহত যুবককে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে, তারপর কলকাতার বিভিন্ন হাসপাতালে তাকে রেফার করা হয় এবং সেখানেও তার চিকিৎসা মেলেনি। ফের নিয়ে আসা হয় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে, বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। ঠিক কি অভিযোগ পথ দুর্ঘটনায় মৃত ওই যুবকের পরিবারের? দেখো, ওই শফিকুল ইসলাম 38 বছর বয়স, চিকিৎসার আন্দোলনের জেরে আবার বিনা চিকিৎসার মৃত্যু হলো দেগঙ্গার এই যুবকের। মূলত 1 তারিখে তিনি একটি রাস্তায় অর্থাৎ জাতীয় সড়ক ধরে আসছিল বাইকে করে, সেই সময় লরির সঙ্গে তার সংঘর্ষ হয় মুখোমুখি। পরবর্তীকালে তাকে আহত অবস্থায় তাকে নিয়ে যায় বারাসত হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় কলকাতায়। তিনি মেডিকেল কলেজ থেকে শুরু করে পিজি বিভিন্ন সরকারি হাসপাতাল কলকাতায় তিনি চিকিৎসার জন্য যান, তার পরিবারের লোকরা তাকে। কিন্তু বিভিন্ন জায়গায় এই আন্দোলনের নাম করে তাকে ভর্তি নিতে পারে না বা চায় না। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সন্ধ্যের সময় তিনি কলকাতা ঘোরার পর বিভিন্ন জায়গায় প্রায় 8,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া তিনি দেন তার পরিবার। পরবর্তীকালে তাকে আবার বারাসাতে আনা হয় এবং সেটা ভোর রাতের দিকে 4টের সময় সেখানে আনা হয়। বারাসাতে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সে অর্থনৈতিক অবস্থায় অর্থনৈতিক সফল নয়। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের টাকা জোগাড় করতে বিভিন্ন জায়গায় বলতে পারো পরিবারের লোকরা দুয়ারে দুয়ারে বিভিন্ন লোকের কাছে যায় যে 3 লক্ষ টাকা লাগবে নার্সিংহোম চেয়েতে। সেই টাকা বিভিন্ন ক্লাব সংগঠন থেকেও তারা দেয়। তখন 3 লক্ষ টাকা নিয়ে নার্সিংহোমে আসে, সেখানে তিনি ভর্তি হন এবং তার চিকিৎসা শুরু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে আরো টাকা লাগবে, বেটার ট্রিটমেন্ট করতে গেলে আরো পয়সা বা টাকা লাগবে, কেননা বিভিন্ন ওটি করতে হবে, দামি দামি মেডিসিন দিতে হবে। তখন তার পরিবার, সে অপারক, তারা তখন স্থানীয় পঞ্চায়েত প্রধান অর্থাৎ 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রধান হালিমা বিবির কাছে যান, তারও সাহায্য চান। তিনি সাহায্য করেন এবং দেখা যায় সব সাহায্য বৃথা হয়ে যায়। গতকাল রাতে তিনি মারা যান। বলা যেতে পারে পরিবারের লোকেরা বলছে বিনা চিকিৎসার কারণে, বলছে যদি টাকা না থাকতো তবে কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা পেত। যেহেতু টাকা নেই সেহেতু অনেক দেরি হয়েছে টাকা জোগাড় করতে এবং চিকিৎসা করতে। যদি সরকারি হাসপাতালে কোনো জায়গায় কলকাতায় তারা জায়গা পেতেন তাহলে বেটার ট্রিটমেন্ট পেতেন, সেই আক্ষেপ কিন্তু তার পরিবারের মধ্যে আছে। তারা বলছেন যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল তারা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা পেত তবে কিন্তু শফিকুল মারা যেত না। এই যে সময় অভাব, অর্থাৎ বিষয় অনেকটা সময় নিয়ে নিয়েছিল টাকা জোগাড় করার জন্য, সেই কারণে বলছে বিনা চিকিৎসা তিনি মারা গেছেন। এখন দেখার বিষয় যে তার পরিবার যে কথা বলছেন সেটা সঠিক কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। কেননা সরকারি আন্দোলন যে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়, বারাসত হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা কি এই বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কিছু সংখ্যক লোক যে আন্দোলন না করে তারা কাজে ফিরে আসুন, সেই নিয়ে কিন্তু এখন দেখার বিষয় যে চিকিৎসা ব্যবস্থা আর কি করা যেতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যে কর্মবিরতি চলছে সেই একই কারণে বারাসতের পর এবার কাঠগড়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেখানে অভিযোগ নির্ধারিত যে সময় রয়েছে তার আগেই বন্ধ হয়ে যাচ্ছে ওপিডি, অর্থাৎ বহির্বিভাগে যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেই বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করে দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, সুনির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের? দেখো অঙ্কুর, অভিযোগ হচ্ছে যে সকাল 9টা থেকে যেখানে বেলা 2টো পর্যন্ত আউটডোর বিভাগ অর্থাৎ বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 4 থেকে 5,000 মানুষ এই চিকিৎসা পরিষেবা নিতে আসেন। সেখানে আজকে বুধবার বেলা 12টার পর সিনিয়র চিকিৎসকেরা বিভিন্ন বিভাগ থেকে উঠে চলে যান এবং যে সমস্ত রোগীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে বলা হয় যে বাইরে যে চিকিৎসা চলছে অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা যে অভয়া ক্লিনিক গড়ে তুলেছেন এবং যে পরিষেবা দিচ্ছেন গত 1 সপ্তাহ ধরে সেখানে চলে যেতে, এরপরে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়। যারা রোগী এসেছিলেন দূর দূরান্তে তাদের বক্তব্য যে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা খোলা আকাশে দাঁড়িয়ে তারা পরিষেবা নিচ্ছেন। বিশেষ করে যারা প্রথম সারির দিকে দাঁড়িয়েছিলেন অর্থাৎ ওপিডি বিভাগে তারা ছুটে আসার পরে পেছনের দিকে চলে গেছেন। সুতরাং যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হচ্ছে, পাশাপাশি বিভিন্ন কেউ পেটের রোগ, কেউ হাতের রোগ, কেউ পা ব্যথা, কেউ মাথার রোগ, বিভিন্ন দিয়ে যারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছিলেন তারা বিভ্রান্ত হয়েছেন। তাদের অভিযোগ যে মাইকে যদি ঘোষণা করা হয় বা মাইকিং করা হয় যে কোথায় কখন পরিষেবা দেওয়া হলে তাহলে তাদের সুবিধা হয়, পাশাপাশি হঠাৎ করে কেন এইভাবে 12টার পর বন্ধ করে দেওয়া হলো ওপিডি বিভাগ সে বিষয়েও কিন্তু যেটা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা জানাচ্ছেন যে বিষয়টা তারা জানেন না, তবে খোঁজ খবর নিয়ে দেখছেন। এখন এই ওপিডি বিভাগ যে চিকিৎসকরা পরিষেবা দিচ্ছিলেন তারা কিন্তু সুযোগ নিচ্ছেন এই জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিকে, এরকম অভিযোগটা উঠেছে। যদিও অভয়া ক্লিনিকে যে সমস্ত জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন, তারা দাবি করেছেন যে সিনিয়র চিকিৎসকদের এইভাবে কিন্তু চলে যাওয়া কোনোভাবেই তারা বরদাস্ত করছেন না, কারণ তারা মানুষের স্বার্থেই তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও মানুষের স্বার্থে তারা প্রতিদিন 1000-2000 করে লোকের পরিষেবা দিচ্ছেন এবং তারা আলাদা তাবু খাটিয়ে দিচ্ছেন, কারণ তারা আন্দোলনের জন্য ওপিডি বিভাগে যেমন বসছেন না তেমনি কোল্ড ওপি তারা করছেন না, পাশাপাশি সমস্ত পরিষেবা দিচ্ছেন। উপরন্তু এই জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন যে সমস্ত দূর দূরান্তের রোগীরা যাতে কেউ ফেরত না চলে যায়, ফিরে না চলে যায়। তারপরেও কিন্তু হঠাৎ করে 12টার মধ্যে এই ওপিডি বিভাগ বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ক্ষোভ জুনিয়র চিকিৎসকদের, স্বাভাবিকভাবে ক্ষোভ বেড়েছে রোগীদের। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। উত্তরবঙ্গ মেডিকেলের 5 ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত, এবং সেই উত্তরবঙ্গ মেডিকেলের যে অভিযোগটা উঠেছিল যে ভয়ের এবং হুমকির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সেই অভিযোগেই 5 ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারপরে যে পরিস্থিতি তৈরি হয় তাতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। ফের সেই বিষয়টিকে নিয়ে গন্ডগোল শুরু হওয়ায় এই বিষয়টিকে নিয়ে আবারও বৈঠকে বসেছে কলেজ কর্তৃপক্ষ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, ঠিক কি পরিস্থিতি এই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে? এখনো কি বৈঠক চলছে না শেষ হয়ে গিয়েছে? একেবারে অঙ্কুর, দেখো গতকাল রাতেই কিন্তু যে রয়েছে যে 5 পড়ুয়াকে সোমবারে যে কলেজ কাউন্সিলের বৈঠক ছিল সেই বৈঠকের পরে যে 12 জনের নাম উঠে আসে তার মধ্যে কিন্তু যে 5 জন ছিল যে থ্রেড কালচারের সাথে যে অভিযুক্তরা যে 5 জন ছাত্র ছিল তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয় কলেজ থেকে। এবং তারপরে গতকাল গভীর রাতে কিন্তু দেখা যায় যে কলেজের অধ্যক্ষ তাকে ঘেরাও করে, যে বহিষ্কৃত যে ছাত্ররা তারা ঘেরাও করে রাখে। এরপরেই গভীর রাতে গতকালই কিন্তু কলেজ কাউন্সিলরের বৈঠক বসানো হয় এবং সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে এখনের জন্য সেই 5 ছাত্রর যে বহিষ্কার তা স্থগিত করা হচ্ছে। এবং এরপরেই আজ দুপুর 1টা নাগাদ থেকে কিন্তু কলেজ কাউন্সিল ফের একবার বৈঠকে বসেছে এবং সেই বৈঠক কিন্তু এখনো চলছে। ফলে বৈঠক শেষে কি সিদ্ধান্ত হবে তা কিন্তু সেদিকে কিন্তু নজর থাকবে। যেমন পাশাপাশি এই বিষয়ে যে মাইক্রো বায়োলজিক্যাল বিভাগের যে বিভাগীয় প্রধান রয়েছে ডাক্তার অরুণ সরকার, তিনি কিন্তু জানিয়েছেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যা চলছে তার কাছে যে আরজি করে যে সমস্ত ঘটনা তা কিন্তু এখনো বাচ্চা, এইভাবেই কিন্তু তিনি কটাক্ষ করেছেন। এই যে একটা কথা বলছেন বিভাগীয় প্রধান, তিনি কি সেটা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলেন? তারপরে কি কোনো পদক্ষেপ করা হয়নি স্বাস্থ্য দপ্তরের থেকে? সেই বিষয়ে কি বলছেন চিকিৎসক?
একেবারে দেখো, তাকে সেই প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানিয়েছেন যে এর আগেও তিনি এই বিষয়ে জানলে পারেও তার একার পক্ষে এই সমস্ত কিছু বিষয়ে যে মানে কোনো রকম পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তিনিও অনেকটা ভয়ে ছিলেন এবং সেই বিষয়ে বলতে গিয়েই কিন্তু তিনি জানান যে গোটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে অনেকেই কিন্তু এই আতঙ্কে রয়েছে, এই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার নিয়ে তারা আতঙ্কে রয়েছে। এবং পাশাপাশি তিনি জানান যে নর্থ বেঙ্গল লবি করো, না হলে দূর হাঁটো, এমনটাই কিন্তু এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথাই কিন্তু চলে আসছে। পাশাপাশি তিনি জানান যে পড়ুয়ারা যখন ভুল পথে যাচ্ছে তার দায় কিন্তু তাদেরই নিতে হবে। এবং এখন যে সমস্ত অভিক রয়েছে তারা যে বারংবার ফোন করার পরে তারা কিন্তু যে প্রিন্সিপাল রয়েছেন বা যে পদত্যাগ ডিন পদ থেকে পদত্যাগ করেছেন তাদের ফোন করা হলে অভিকের মতন করেই কিন্তু তারা চলেছিল, এমনটাও কিন্তু তারা ডাক্তার জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরের সামনে বিক্ষোভ। হাসপাতালের সুপার দুটি পদ দখল করে তার অপব্যবহার করছেন বলে অভিযোগ এবং সেই বিষয়টি নিয়েই বিক্ষোভ প্রতিবাদ চলছে। হাসপাতালের সুপার দুটি পদ দখল করে তার অপব্যবহার করছেন বলে অভিযোগ এবং তারই প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ প্রতিবাদ চলছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা, সিনিয়র ডাক্তাররাও সামিল হয়েছেন এই প্রতিবাদে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে সামিল হয়েছেন সিনিয়র ডাক্তাররাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, কি জানতে পারা যাচ্ছে, কোন কোন পদের ব্যবহার করছেন, অপব্যবহার করছেন ওই সুপার, কি অভিযোগ জুনিয়র ডাক্তারদের? একেবারে অঙ্কুরদা, তোমায় জানিয়ে রাখি, যেখানে গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ড নিয়ে একটি ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা পরিষেবা স্তব্ধ রয়েছে। তার পাশাপাশি বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও কিন্তু এরকম একটা দুর্নীতি ঘটনা ঘটে যাচ্ছে এমএসভিপির দপ্তরে। কার্যত যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, বিশাল সরকার এবং অস্মিতা শাহ, এরা চারজন যে চিকিৎসকরা রয়েছেন তারা নাকি এমএসভিপির সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা রীতিমতো জুনিয়র ডাক্তার এবং সঙ্গে সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদেরকে কিন্তু রীতিমতো হুমকি দিচ্ছে এবং ছেড় দিচ্ছে এবং যে কোনো বিষয় নিয়ে পরিষেবা যাতে বিঘ্ন ঘটে সেই নিয়ে কিন্তু তারা বিরূপ হচ্ছেন। তার কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার যারা রয়েছেন, যারা কাজ করছেন, পরিষেবা দিচ্ছেন, এই যে আরজিকর কাণ্ড ঘটার পরই একটা তাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, এমনটা কিন্তু অনেকেই বলছেন। আমজাদ, এই যে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের যে মেডিকেল কলেজের অধ্যক্ষ দুটি পদের অপব্যবহার করছেন, সে বিষয়ে অধ্যক্ষের কি প্রতিক্রিয়া? একেবারে অধ্যক্ষ জানিয়েছেন যে কাউন্সিলিং হবে এবং এখনকার আপডেট আপনাকে জানিয়ে রাখি যে মিটিং চলছে অলরেডি এবং মিটিং এ কি সিদ্ধান্ত নেবেন এখনো পর্যন্ত শেষ হয়নি। তবে এমএসভিপি যে দুটি পদ নিয়ে বসে আছেন, এটা কিন্তু নিয়ে তাদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে একটা পদ, একটা দাবি নিয়ে যে ঘটনা ঘটেছে, যাতে করে এমএসভিপি যাতে দুটো পদ নিয়ে এরকম একটা হুঙ্কার যাতে না দেয় এবং যেভাবে পরিষেবা চলছে। কতদিন ধরে এই দুটি পদের অপব্যবহার করছেন এই অধ্যক্ষ? একেবারে অঙ্কুরদা, যে আরজিকর ঘটনার পরই প্রায় 5 দিন না 7 দিন ঘটনার পরই এরকম একটা ঘটনা ঘটে। অভিজ্ঞদের কিছু কতদিন ধরে ব্যবহার করছেন, এই অপব্যবহার কতদিন ধরে করছেন? দুটি পদ নিয়ে যে তিনি বসে রয়েছেন কতদিন ধরে? এটা প্রায় 2 বছর হয়ে গেছেন উনি এমএসভিপি পদে রয়েছেন। এই 2 বছর ধরে দুটি পদ তিনি অপব্যবহার করছেন। এতদিন কি সেই বিষয়টি স্বাস্থ্য দপ্তরের নজরে আসেনি বা জুনিয়র ডাক্তারদের নজরে আসেনি? একেবারে জুনিয়র ডাক্তারকে এই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি। তার কারণ হচ্ছে আরজিকর কাণ্ড ঘটনার পরে কিন্তু যে অপব্যবহার করা হচ্ছে এবং যেভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে করে তারা তো সরব হয়েছে এবং সরব হয়ে দেখা যাক এক্ষেত্রে কি পদক্ষেপ হয় শেষ পর্যন্ত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পুলিশ ও দুষ্কৃতীদের ষড়যন্ত্রে হামলার আশঙ্কা এবং সেই হামলার আশঙ্কায় নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ বিচারকরা। ডায়মন্ড হারবারের বিচারকরা এমনই একটি চিঠি পাঠিয়েছেন, কলকাতা হাইকোর্টকে চিঠি দিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা জজ। ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে ঢুকে হামলার চেষ্টার অভিযোগ হয়েছে। আমরা বিশদে জানবো সেই চিঠি সম্পর্কে, তাদের অভিযোগ সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, জেলা জজের পক্ষ থেকে যে চিঠি গিয়েছে হামলার আশঙ্কা প্রকাশ করে, সেই চিঠিতে ঠিক কি কি অভিযোগ তুলে ধরা হয়েছে বিচারকদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কাছে? দেখো, ডায়মন্ড হারবার আদালতের যে জেলা জজ আছেন তিনি একটি চিঠি সরাসরি কলকাতা হাইকোর্টে লিখেছেন প্রধান বিচারপতিকে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে ডায়মন্ড হারবার আদালতের বিচারকরা নিরাপত্তার অভাব অনুভব করছেন। কিছুদিন আগে একটি পক্সো মামলার রায়কে কেন্দ্র করেই এই ধরনের হুমকি তাদের কাছে আসছে এবং গত 8ই সেপ্টেম্বর বিচারকদের যে আবাসন রয়েছে সেই আবাসন তারা বেশ কিছু মিসক্রিয়েন্টদের উপস্থিতি লক্ষ্য করেন এবং সেখানে একজন পুলিশ অফিসারের নাম উল্লেখ করে তারা চিঠিতে বলেছেন যে এই পুলিশ অফিসারের সহযোগিতায় এই ধরনের দুষ্কৃতীরা তাদেরকে হুমকি দিচ্ছে এবং তাদের আবাসনের চারদিকে ঘোরাফেরা করছে। তার সিসিটিভি ফুটেজের কথাও তারা উল্লেখ করেছেন। এই বিষয়ে যে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। কলকাতা হাইকোর্টের প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলার জন্য উদ্যোগ নিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিস্ট্রার জেনারেল। এক্ষেত্রে তারা ঠিক মানে সুনির্দিষ্টভাবে কি পদক্ষেপ আশা করেন এবং কি কারণে তাদের উপর এই হামলা হচ্ছে বলে তারা মনে করছেন, সেই বিষয়ে কিছু জানিয়েছেন? দেখো, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ নিয়ে জেলা জজের কাছে অভিযোগ জানিয়েছেন ওই আদালতের বিচারকরা। তাদের কাছ থেকে সেই লিখিত অভিযোগ পেয়ে জেলা জজের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টকে চিঠি দিয়ে জানানো হয়েছে। অঙ্কুর, এক্ষেত্রে কেন তাদের উপর এই হামলা সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে? দেখো, একটি পক্সো মামলার রায়কে কেন্দ্র করেই কিন্তু হয়েছে চিঠিতে এবং সেই পক্সো মামলায় যাদের বিরুদ্ধে রায় গেছেন তারা এই দুষ্কৃতীরাই, তাদের পক্ষ থেকে দুষ্কৃতীরাই কিন্তু এই ধরনের কাজ করছেন বলে বিচারকদের অভিযোগ এবং বিচারকরা সেই বিষয়ে কিন্তু সেই জেলা জজের কাছে সেই চিঠিতে উল্লেখ করেছেন এবং সেই বিষয়টিও কিন্তু কলকাতা হাইকোর্টের চিঠিতে উল্লেখ রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ইতিমধ্যেই এই ঘটনার পরই জেলা দক্ষিণ 24 পরগনা জেলা ডায়মন্ড হারবার যে আদালত রয়েছে সেই আদালতে গিয়েছিলেন ওএসডি, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিও এবং তার সঙ্গে সঙ্গে জেলা জজ তিনিও গিয়েছিলেন। তারা গিয়ে সার্বিক পরিস্থিতির একটা মূল্যায়ন করেন। এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জেলা জজ আবাসনে, এমনটাই জানতে পারা যাচ্ছে। গত 6 সেপ্টেম্বর সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারা সেই সময় বেশ কিছু সম্পত্তি এবং নথি উদ্ধার করে বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি তথ্য উদ্ধার করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই প্রথমে যে কেস রেজিস্টার করে এই করাপশন, আর্জি করে করাপশন নিয়ে, তারপরেই দেখা যায় যে ইডি সেটাকে তারা সিপিআইআর করে সিপিআইআর কেসের ওপরে এবং তারপরে ইডি আধিকারিকরা তারা এই ঘোষের বাড়িতে যায়, লাগাতার তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান থেকে কিছু উঠে এসেছে। ইতিমধ্যে ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই সঙ্গীতা ঘোষ অর্থাৎ সন্দীপ ঘোষের যিনি স্ত্রী রয়েছে তার একাধিক প্রপার্টি রয়েছে এবং তার মধ্যে দুটি প্রপার্টি যেটা ইমুভেবল প্রপার্টি, সেগুলো কিন্তু উইদাউট এনি প্রপার ডকুমেন্ট সেগুলো কেনা হয়েছে। অর্থাৎ সরকারি কোনো নথিপত্র নেই সেই যে প্রপার্টি কেনার জন্য,
কিন্তু সেগুলো কেনা হয়েছে এবং সেগুলো ব্যবহার হচ্ছে। এবং শুধু তাই নয়, একাধিক প্রপার্টি ইতিমধ্যেই কিন্তু তার যে দলিল সেগুলো পাওয়া গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতার বুকে একাধিক ফ্ল্যাট রয়েছে, একাধিক বাড়ি রয়েছে এবং প্রায় 3টে ফ্ল্যাট, 2টো বাড়ি রয়েছে এবং ফার্ম হাউস রয়েছে, যেগুলো হচ্ছে তার স্ত্রী এবং তার নামে রয়েছে, কিন্তু পুরোটাই হচ্ছে ইলিগাল ওয়েতে কেনা। কার অনুমোদন নিয়ে এই যে ফ্ল্যাট বা এগুলো কিনেছে এবং সেখানে সরকারি কোনো অনুমোদন নেই, সেটা কার্যত স্পষ্ট, বা কোনো ডকুমেন্টস নেই সরকারি, সেটাও কার্যত স্পষ্ট ইডি। তবে কার দৌলতে এই জিনিসগুলো সে কিনেছে এবং সরকারের নজর এড়িয়ে, এবং তার টাকার উৎসই বা কোথা থেকে, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই ইডি খতিয়ে দেখছে। এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস যেটা ইতিমধ্যেই ইডি বাজেয়াপ্ত করেছে, সেই সমস্ত বিষয় কিন্তু ইডি দেখছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি প্রকাশে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে এক ছাত্রের থেকে 8 লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই অভিযোগেই এই মুহূর্তে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের টাকা নিয়েও ছাত্রকে ভর্তি করাননি বিরূপাক্ষ বিশ্বাস, এমনটাই অভিযোগ ওই প্রতারিত ছাত্রের পরিবারের। আমরা শুনবো কি অভিযোগ ওই পরিবারের। কলকাতা আমি যখন যাই, আমি ফ্ল্যাট থেকে, আমার ফ্ল্যাটের পাশেই ছিলেন উনি, ওনার সঙ্গে যোগাযোগ করে যখন ওই পরীক্ষা দিতে যায়, নিট পরীক্ষা দিতে, সেদিনই দেখা হয়েছিল। তারপর বললো কাকু পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। রেজাল্ট হলো, ছেলে যখন 462-তে কাটা মার্ক ছিল সে বছর, আর 452 পেয়েছিল, 10 মার্ক কম হয়ে গেল। আমি ভর্তি করার জন্য আমাকে বললো কাকু আপনার ছেলে রেজাল্ট কি না, তো রেজাল্ট তো একটু ফেল করেছে, 52 পেয়েছে, তো 10 মার্ক কম হয়ে যাচ্ছে, ভর্তি করা যায় কি? তো বললো হ্যাঁ এটা ভর্তি করা যাবে, ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করা যাবে। তো যোগাযোগ, আমার তো কারো জানাশোনা ছিল না, আমি তাহলে তো আপনি জানাশোনা যদি তোমার থাকে তাহলে তুমি একটু আমাকে জানিয়ে দাও, একটু বলো কী করা যায়। বললো হ্যাঁ আমার একটা কলিগ আছে, ও তো এরকমই মানে সমস্ত ভর্তি সমস্ত করে দেয়, তো তাহলে তুমি যোগাযোগ করো। তো নাম কী বললো? বিরূপাক্ষ বিশ্বাস। আমরা রীতিমতো এখান থেকে 4 জন গাড়ি করে গেলাম, আমার ছেলে সহ, গিয়ে ওনার সঙ্গে একটা কলেজের বাইরে একটা জায়গায় বসে, ওনার রেস্টুরেন্ট মতো একটা জায়গায় বসে ওনার সঙ্গে অনেক কথোপকথনের মাধ্যম দিয়ে উনি বললেন আমি কেপিসিতে ভর্তি করে দেবো, কোনো অসুবিধা হবে না, এ মার্কে হয়ে যাবে, একটু হয়তো আপনাদের অ্যাডমিশন ফিসটা লাগবে বেশি। মানে তো কত কী লাগবে না, তো বললো প্রথমত বললো 70 লাখ টাকা তো কলেজ মোটামুটি, আর বাকি হয়তো আরও 5-6 লাখ টাকা খরচা হতে পারে, 76 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে ঠিক আছে তাহলে হলে অ্যাডমিশন তো, আর বললো যে এখন টাকা লাগবে না, অ্যাডমিশনের জন্য সিট বুকিংয়ের জন্য 3 লক্ষ টাকা এখন লাগবে, পরবর্তীতে যদি টাকা লাগে তাহলে আপনি ওই অ্যাডমিশন ফিজ হিসাবে যে টাকাটা কলেজকে চেক দেবেন, আমাকে কোনো টাকা লাগবে না। তার দিন 7-এর মধ্যে আবার আমাকে ফোন করে বলছে আপনাকে একটু 3 লক্ষ টাকা যখন আমি ওনাকে দিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে, আমাকে একদিন রবিবারে ফোন করে বলছে যে দাদা আজকেই তো টাকাটা দিতে হবে, সিটটা বুকিং করতে হবে। আমি বললাম যে আমি তো ক্যাশ টাকা দিতে পারবো না, অ্যাকাউন্টে দেবো। অ্যাকাউন্টে তাহলে আপনার ডিটেলস পাঠান, আমি অ্যাকাউন্টে পাঠাচ্ছি। ওনার কামারহাটি ব্রাঞ্চের, কলকাতার ব্রাঞ্চ, ওখানকার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল বিরূপাক্ষর নিজের নামে, সে অ্যাকাউন্ট নাম্বারে আমি, সেদিন রবিবার ছিল, আমার এখানে নেট ব্যাঙ্কিং আছে, নেট ব্যাঙ্কিংয়ে অ্যাড করে ওনাকে আমি 3 বারে টাকাটা পাঠালাম। একবার 1000 টাকা কম, 3 বারে 3 লক্ষ টাকা, প্রথমে 1000 টাকা, তারপর 1,49,000 টাকা, আর 1.5 লক্ষ টাকা, মানে কেটে কেটে টাকাটা পাঠালাম। মোট বিরূপাক্ষ মোট টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ দিয়েছে। টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগ খতিয়ে দেখতে হেমা কমিটির মতো কমিটি গড়বে রাজ্য, এবং সে কথা জানিয়েছেন বিশিষ্ট অভিনেত্রী রীতা ভরি।
গতকালই তিনি নবান্নে গিয়েছিলেন রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে তাদের আবেদনে সাড়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন এবং বৈঠকের পর তিনি জানিয়েছেন যে নতুন করে একটি কমিটি গঠন করা হবে, যে কমিটিতে ফিল্ম জগতের কেউ থাকবেন না বলেই জানতে পারা যাচ্ছে এবং সেই কমিটি খতিয়ে দেখবে টলিউডের এই ধরনের কি অভিযোগ রয়েছে, তার প্রকৃত স্বরূপ কি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন। তার সমাজ মাধ্যমে তার পোস্টে কথা জানিয়েছেন অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎই উপস্থিত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অগ্নিমিত্রা পাল পৌঁছানোর পরেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভরত ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারা সেখানে তাদেরকে অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেন এবং সেই গো ব্যাক স্লোগান নিয়ে পরবর্তীকালে অবশ্য অগ্নিমিত্রা পাল বলেছেন যে তিনি ছাত্রদের রাজনীতির অংশ হতে চাননি, তিনি ছাত্রদের অবস্থান বিক্ষোভের অংশ হতে চাননি, তিনি তার দলীয় কার্যালয়ে এসেছিলেন মাত্র। যে পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের দেখাবো। শুভঙ্কর, ঠিক কি হয়েছিল ঘটনাটা? দেখো, তোমায় জানিয়ে রাখি, স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তায় অবস্থান বিক্ষোভ চলছিল জুনিয়র ডাক্তারদের, এই অবস্থান বিক্ষোভ চলাকালীন আজ সকালে অগ্নিমিত্রা পাল তিনি এখান থেকে যখন পাস করছিলেন, কেননা রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ, তাই তিনি হেঁটেই ফুটপাথের সাইড দিয়ে তিনি যাচ্ছিলেন। সেই সময় তাকে দেখে জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান দেয় এবং তোমায় জানিয়ে রাখি যে রীতিমতো তাকে ধীরে ধীরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তখন অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমকে জানান যে একেবারে অবস্থান বা যেখানে অবস্থান চলছে তার থেকে ঢিলছড়া দূরত্বে বিজেপি পার্টি অফিস রয়েছে, যেখানে সাংবাদিক বৈঠকে যোগ দিতে তিনি এসেছিলেন, সাংবাদিক বৈঠক করতে তিনি এসেছিলেন। সেই কারণে তার এইভাবে হেঁটে যাওয়া, কেননা গাড়ি নিয়ে তিনি ঢুকতে পারছেন না, রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ। এবং তিনি জানিয়েছেন যে আন্দোলনের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তারা রয়েছে, বিজেপি রয়েছে, কিন্তু রাজনৈতিক কোনো রং লাগানোর জন্য তিনি আসেননি এখানে। তিনি সাংবাদিক বৈঠক করার জন্য এসেছিলেন এবং সেখান থেকে তিনি ভেতরে ঢুকে যান এবং একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল সিবিআই এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তদন্তে কি গতি প্রকৃতি সেটি জানাতে পারেনি। সেটা নিয়ে তিনি জানিয়েছেন যে সিবিআই 5 দিন পর সেই তদন্তভার হাতে পেয়েছিল ঘটনা ঘটার এবং তারপর স্বাভাবিকভাবে সিবিআই তদন্ত করছে, সেই তদন্ত এখনো চলছে। কিন্তু সিবিআই যদি ব্যর্থ হয় বা কোনো রকম কোনো ফল না বেরিয়ে আসে সিবিআই তদন্তের পর, তারা কিন্তু সিবিআই কেও ছাড়বে না, সিবিআই কেও রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। রাজনৈতিক রং লাগাতে আসিনি, আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস, আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। করোনা পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য টোকেন ছেড়ে
কিউআর কোড বেসড টিকিট চালু করার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এবার কাউন্টারে যাত্রীদের চাপ কমাতে চালু হলো মোবাইল কিউআর কোড বেসড টিকিট। পুজোর আগেই গ্রিন, ব্লু, অরেঞ্জ সমস্ত লাইনের মেট্রোয় যাত্রী সাধারণের জন্য চালু হলো এই পরিষেবা। ক্রমশ চাপ বাড়ছে মেট্রোর ওপর এবং যাত্রী সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। হাতে সময় যেহেতু কম, তাই স্টেশনে পৌঁছানোর অনেক আগে থেকে মোবাইলে অ্যাপের মাধ্যমেই কিন্তু মোবাইল থেকেই মেট্রোর টিকিট কাটা যাবে। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিটিং সিস্টেম চালু করে দিলাম, যে অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে টিকিটটা কাটতে পারেন, বাড়িতে বসে হোক, ট্রেনে আস্তে আস্তে হোক। এটা 12 ঘন্টা ভ্যালিডিটি। এটা কীরকম হচ্ছে, ধরুন আপনি হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান থেকে আসছেন, সেখানে দাঁড়িয়ে আপনি মনে হলো আপনি মেট্রো ধরবেন, তো ইউ পারচেজ দ্য টিকিট ইন ইয়ার অ্যাপ, মেট্রো রাইড কলকাতা অ্যাপের টিকিটটা কেটে নিন এবং আপনি হাওড়া স্টেশনের থেকে ধরে নিন আপনি যাবেন কবি সুকান্ত বা এদিকে গীতাঞ্জলি, যে কোনো জায়গা বা দক্ষিণেশ্বর, আপনি জেট ট্রাভেল করতে পারবেন। What's the facility in newly introduced the QR code based ticket e-ticketing system? See, we have brought it on trial today, mobile ticketing app. So from the Metro Railway, Metro Ride app is there. आप उससे you can buy your ticket at home and you can come here, show the QR code to the scan the QR code, and then you can enter or you can travel. Especially in the coming Durga Puja season, nobody should stand at the gate. And also during the season, somebody who wants to buy a ticket, we are trying to make facility available by a mobile ticketing handled apparatus by which we can view tickets anywhere. So we are trying to improve the life of the Calcutta people. Is it available the all sections of metro like blue or orange? Yeah, it is available across all lines. Be it orange, be it purple, be it blue, be it green. From today onwards, the trial is on. Please use it. একেবারেই তাই, যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীরা যাতে স্বচ্ছন্দে মেট্রোতে যাতায়াত করতে পারেন, তার জন্যই এই ই-টিকেটিং ব্যবস্থা নতুনভাবে চালু করলো মেট্রো রেলওয়ে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। মমতার মধ্যে সেই অগ্নিকন্যাকে খুঁজে পেলাম না, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখেছি, আরজিকর কাণ্ডে তার দেখা পাওয়া গেল না। কলকাতা টিভিতে একান্ত সাক্ষাৎকারে মন্তব্য জহর সরকারের। আমি মমতা ব্যানার্জিকে দেখেছি সরাসরি ঝাঁপিয়ে পড়তে প্রবলেমে। হ্যাঁ, আমি কেন্দ্রীয় সরকারে ছিলাম, উনি যখন ছিলেন। আমি রাজ্য সরকারে ফিরে এসছি, আমি রিটায়ারমেন্টের পরে। আমি ওনাকে কোনোদিন রাজ্য সরকারে কোনো পদে পাইনি, কিন্তু মমতা ব্যানার্জির স্টাইলটাই ছিল মমতা ব্যানার্জির স্টাইল। কথা নেই, বার্তা নেই, স্ট্রেট প্রবলেমের মাঝে ঝাঁপিয়ে পড়লেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে জিনিসটাকে, তার নামও হয়ে গেছিল অগ্নিকন্যা, ঝাঁপিয়ে পড়লেন। এইখানে আমার মনে হয় সরাসরি যদি ডাক্তারদের ডেকে এটার প্রথম থেকেই কথা টথা শুরু করতেন 2-4 দিনের মাথায়, কেস তো সিবিআই দেখছে, দেখুক সে কেস সিবিআই, কিন্তু বাকিটা তো কোয়েশ্চেন অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফেথ। আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফেথের জন্য যদি ডাকতেন, আমার মনে হয় এত দূর অব্দি গড়াতো না। কে যে তাকে বুঝিয়েছে যে পুরোটাই একটা পলিটিক্যাল চক্রান্ত, আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক বিচার বুদ্ধি সম্পন্ন এক ব্যক্তিত্ব, কেউ তাকে এটা সম্পর্কে বোঝালেন এবং তিনি বুঝে যাবেন, এটা কি এতটা সহজে ধরে নেওয়া যায়? তিনি তো সত্যিই রাজনীতিতে নতুন না, এবং তার যারা প্রতিপক্ষ তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা সম্পর্কে সবসময় খুব শ্রদ্ধাশীল। আমার কেন মনে হচ্ছে সরকারে যেটা হয়, সরকারে তো সবসময় উপদেশের অভাব নেই, প্রচুর লোক আছে, প্রচুর রকমের ইন্টেলিজেন্স দেয়, খবর দেয়, কে যে বুঝিয়েছে, এখন ডিসিশনটা আলটিমেটলি ওনার, কিন্তু বুঝিয়েছে কি আমি জানি না। আরজিকরের ঘটনা সামলাতে মমতা এবং অভিষেককে নিজের মতামত জানিয়েছিলাম, আশ্বাস ছিল পদক্ষেপ করা হবে, কিন্তু বড় দেরি হয়ে গেল। বাংলা বলছি অনুষ্ঠানে এই আক্ষেপেরই সুর শোনা গেল জহর সরকারের গলায়। না, একটা আশ্বাস পেয়েছিলাম যে স্টেপ নেওয়া হচ্ছে, আপনি বলছেন একে সাসপেন্ড করতে, দেখবেন হবে কদিন পরে, কিন্তু এত দেরিতে হলো না।
তাতে আমি যে স্টিংটা দিতে চেয়েছিলাম, যে স্টেপটা নিতে চেয়েছিলাম, এগুলো সব কিরকম যেন ভিজে গেল, এই আর কি। কয়েকজন সাংসদ ফোন করে রাজনীতি করার চেষ্টা করেন। না বলেছি, রাজনীতির ক্রিজে আমি ছিলাম না, মঞ্চে বক্তৃতাও দিতাম না, তাই ক্রিজ ছাড়ারও প্রশ্ন নেই, কলকাতা টিভিকে জানিয়ে দিলেন জহর সরকার। কদিন ধরে অপোজিশনের প্রায় 10, 12, 14 জন এমপি আমাকে ফোন করে বারবার বলছেন দাদা আপনি ছাড়বেন না। আমি তা জানতাম না যে তারা আমার এইসব এত ফলো করে, বলে আপকি আওয়াজ হ্যাঁ, ইয়ে হ্যাঁ, ও হ্যাঁ, ওরা বলছে আমার সাথে না, ওরা অন্য দলের তারা বলেছে। এটা আমার কিরকম একটা অস্বস্তি লাগলো, কারণ আমি যাই না, তো তারা বলল। তারপরে তো বিজেপির লোকেরা কয়েকজন ফোন করে পলিটিক্স করার চেষ্টা করলো। আমি বললাম না, আমি আলোচনার মধ্যে ঢুকতে চাই না। আমি ক্রিজ ছাড়ার প্রশ্ন হয় যখন আমি ক্রিজে খেলি। আমি ক্রিজে কবে ছিলাম? ক্রিজে যারা আছে তারা তো মমতা ব্যানার্জির সাথে আছে। পদত্যাগের চিঠি নিয়ে বিজেপি বিজ্ঞাপন করলে তারা বোকা। বিজেপি সম্পর্কে অভিমত পাল্টায়নি। কলকাতা টিভির লাইভ অনুষ্ঠানে রাজনৈতিক জল্পনায় দাঁড়ি টানলেন জহর সরকার। তারা যদি আমার চিঠিটা ব্যবহার করে তাদের বোকা ছাড়া কিছু বলবো না। আমার চিঠিতে কত জায়গায় বিজেপির আসল চরিত্র, বিজেপির ধনতন্ত্রের সাথে গভীর সম্পর্ক, বিজেপির ক্ষমতার অপব্যবহার সবকিছু লেখা আছে। তারা যদি ওটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় তারা বোকা। আমার চিঠিতে অনেক জায়গায় বিজেপি বিরোধী কথা লেখা আছে। তারা যদি তাতে আনন্দিত হয়ে বলে হ্যাঁ বিজেপির বিরুদ্ধে কথা বলেছে, তিনি বিশাল বোকার মতন কথা হচ্ছে। আমি ইচ্ছে করেই লিখেছি, কারণ আমি জানি যে আমার ওই নীতির থেকে আমি সরব না। আমি রাজনীতিতে বেমানান, তবে সাংসদ হিসেবে মানানসই ছিলাম। রাজনীতি ছেড়ে সুশীল সমাজে ফিরতে পেরে ভালো লাগছে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কলকাতা টিভিকে জানালেন জহর সরকার। আমি পলিটিক্স হতাম প্রথম থেকেই বলছি আমি মিসফিট। আমি একা বলছি না, পলিটিক্যাল লোকেরা বলছি যে মিসফিট। মিসফিট থাকা সত্ত্বেও পার্লামেন্টে কথা বলাতে আমার কোনো মিসফিট ছিল না, সেটাও আমি লিখে দিয়েছি একটু এইখানে, যে আপনারা সবাই জানেন যে এটা বলতে কোয়েশ্চেন ইজ একটা ব্যালেন্স আনতে হবে। A person who is politically not politically a flyweight, number one, politically a misfit, number two, but parliament performance খুব এফেক্টিভ, কতক্ষণ ধরে থাকা যায়, কতক্ষণ ধরে। অনেক লোকের অনেক ধৈর্য আছে, আমার ধৈর্য করতে আমার 72 বছর বয়স হলো, কতদিন আর এইসব করবো। আগামীকাল আরজিকর কাণ্ডের আবহেই সমস্ত মেডিকেল কলেজের সঙ্গে যারা শীর্ষ আধিকারিক রয়েছেন সেই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে আরজিকর কাণ্ডের আবহে যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে সরকারি হাসপাতালগুলিতে, সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে কি পদক্ষেপ, সেই বিষয়েও কোনো আলোকপাত হতে পারে এটাই মনে করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে সেই বৈঠক স্থগিত করা হচ্ছে। আমরা এই বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানতে পারা যাচ্ছে নবান্ন সূত্রে এই বিষয়ে? এবং কালকে যে বৈঠকটি ছিল বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালদেরকে নিয়ে, এবং সেখানে কিন্তু 8 থেকে 10 জনের মতন জুনিয়র ডাক্তারেরও ডাকা হয়েছিল, এবং সব নিয়ে একটা পুরো হেলথ নিয়ে একটা বৈঠক ছিল। সেই বৈঠকটা কিন্তু আপাতত পোস্টপোন করা হয়েছে। আগামীকাল এই বৈঠকটি হচ্ছে না, আগামী সপ্তাহে কোনো একটা দিন হয়তো এই বৈঠকটি হবে। পরবর্তীকালে সেই সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে আগামীকাল যে বৈঠক ছিল, যেটা স্বাস্থ্য নিয়ে যে বৈঠকটা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী, সেই বৈঠকটা আপাতত আগামীকাল হচ্ছে না, পরের ডেট পরের সপ্তাহে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। চারটে চারদিকে পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।